হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা মাতৃহৃদয় কবিতাটি আলোচনা করব মাইন্ড ম্যাপের সাহায্যে। এই ভিডিওতে আমরা পুরো গল্পটি বা পুরো কবিতাটি ধাপে ধাপে বুঝব, মাইন্ড ম্যাপ ইউজ করব যাতে পুরো কবিতার একটা ইমেজ ক্রিয়েট হয়ে যায় তোমাদের মনে। পাশাপাশি আমরা এই চ্যাপ্টারের টেক্সচুয়াল কোয়েশ্চেন্স, শব্দ অর্থ, অতিরিক্ত ছোট এবং লম্বা প্রশ্ন উত্তর দেখব। সম্পূর্ণ ভিডিওটি মাইন্ড ম্যাপ দিয়ে বানানো হয়েছে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা পুরো অধ্যায়ের মূল ভাব অথবা শর্ট ওভারভিউ জেনে নেব, তারপর একদম পয়েন্ট বাই পয়েন্ট বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তার মানে আমরা প্রথমে স্টোরিটা বুঝে নেব কি আছে এই চ্যাপ্টারে। মাতৃহৃদয় কবিতায় কবি প্রিয়ঙ্বদা দেবী একজন সন্তানহারা মায়ের অসীম বেদনার কথা তুলে ধরেছেন। নিজের ব্যক্তিগত শোককে তিনি ধরণী বা পৃথিবী মায়ের সঙ্গে মিলিয়ে দেখেছেন। পৃথিবী প্রতিদিন অসংখ্য সন্তানদের জন্ম দেয় অথবা অসংখ্য সন্তানকে হারায়, তবুও ধরণী ভেঙে পড়ে না, বরং শান্তভাবে পৃথিবীকে ফুলে ফলে ও আলোয় ভরিয়ে দেয়। কবিও ধরণীর কাছ থেকে সেই সহনশীলতার শিক্ষা নিতে চান। এই কবিতার মূল শিক্ষা হলো ব্যক্তিগত শোককে, সুখ নয় না শোক, ওকে, ব্যক্তিগত শোককে শক্তিতে পরিণত করে জীবন এবং সৃষ্টির প্রতি নিজের দায়িত্ব পালন করে যাওয়াই প্রকৃত মাতৃত্বের শ্রেষ্ঠ রূপ। এবার চলুন বিস্তারিত আলোচনা শুরু করি। প্রথমে দেখে নিই আমরা পাঠ নির্বাচনের উদ্দেশ্য। এই পাঠটি নির্বাচনের মূল উদ্দেশ্য ছিল 19 শতকের গীতিকবিতার ধারায় স্মরণীয় মহিলা কবিদের রচনার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করানো। এই কবিতার মূল বিষয়বস্তু এটিই ছিল। অর্থাৎ বাংলা সাহিত্যে যারা নারী কবি হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের সাহিত্যকর্মের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করানো এই পাঠের প্রধান উদ্দেশ্য। কবি পরিচিতি। এবার আমরা কবি প্রিয়ঙ্বদা দেবী সম্পর্কে জানব। জন্ম ও পরিবার। প্রিয়ঙ্বদা দেবীর জন্ম 1871 সালে পাবনা জেলার গুনাইগাছা গ্রামে তার মাতামহের কর্মস্থলে। তার পিতার নাম ছিল কৃষ্ণকুমার বাগচি এবং মাতার নাম ছিল প্রসন্নময়ী। উল্লেখযোগ্য বিষয় হলো তার মা প্রসন্নময়ী নিজেও একজন সুলেখিকা ছিলেন। এছাড়াও বিখ্যাত সাহিত্যিক প্রমোদ চৌধুরী এবং আশুতোষ চৌধুরী ছিলেন তার মামা। শিক্ষা ও বিবাহ। 1888 সালে তিনি বেথুন স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষা উত্তীর্ণ হন। এরপর বেথুন কলেজ থেকে FA পাস করেন। 1892 সালে তিনি BA ডিগ্রি অর্জন করেন। একই বছর তিনি রায়পুরের আইনজীবী তারাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারপর চলে আসলাম জীবন সংগ্রামে। প্রিয়ঙ্বদা দেবীর জীবনে একের পর এক দুঃখ নেমে আসে। 1895 সালে তিনি বিধবা হন। এরপর 1609 সালে তার একমাত্র পুত্রের মৃত্যু হয়। এই দুই ঘটনা তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। কিন্তু তিনি ভেঙে পড়েননি। এই শোকের পর তিনি সমাজসেবা ও কাব্যচর্চাকে জীবনের ব্রত হিসাবে গ্রহণ করেন। এই সময় তার সাহিত্য চর্চায় রবীন্দ্রনাথ ঠাকুরের সহযোগিতাও তিনি লাভ করেন। কর্মজীবন ও সমাজসেবা। তিনি নারী শিক্ষার প্রসারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ভারত শ্রী মহামণ্ডল এর কর্মধ্যক্ষা হিসাবে দায়িত্ব পালন করেন।
1915 সালে ব্রাহ্ম বালিকা শিক্ষালয়ে শিক্ষকতা গ্রহণ করেন। উল্লেখযোগ্য সাহিত্য কর্ম: প্রথমে তিনি অনুবাদ করেন। কি অনুবাদ করেন? তিনি ভাসের স্বপ্নবাস বাসদত্তা অনুবাদ করেন। এছাড়া বাইবেলের অনুবাদ করেন, ভক্তবাণী রচনা করেন। এবার হলো গল্প ও কাব্যগ্রন্থ। জাপানের গেইশা রমণীদের নিয়ে তার বাড়ির গল্প রেণুকা। তার উল্লেখযোগ্য গ্রন্থ রেণু, তারা, পত্রলেখা, অংশু, চম্পা ও পাতল। এছাড়াও তার অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে অনাথ, পঞ্চলাল, কথা ও উপকথা ইত্যাদি। এবার আসি আমরা কবিতার মূল আলোচনায়। প্রথম অংশ, ধরণী বা প্রকৃতির সাথে একাত্মতা। কবিতার পাঠভূমি হলো যখন একজন মা তার সন্তানকে হারান, তখন পৃথিবীর কোনো সন্তানই তার কাছে যথেষ্ট বলে মনে হয় না। এই গভীর শোক থেকেই কবিতার সূচনা। কবিতার শুরুতে কবি পৃথিবীকে জীবদাত্রী বলে সম্বোধন করেছেন। জীবদাত্রী অর্থাৎ যিনি সমস্ত জীবকে ধারণ করেন এবং লালন পালন করেন। কবি ধরণীর বুকে নিজের বুক মিলিয়ে শুয়ে আছেন। তিনি যেন পৃথিবীর হৃদয়স্পন্দনের সঙ্গে নিজের মাতৃহৃদয়ের স্পন্দনকে এক করে দিতে চাইছেন, অর্থাৎ নিজের ব্যক্তিগত বেদনাকে তিনি প্রকৃতির অসীম হৃদয়ের সঙ্গে মিলিয়ে দিতে চাইছেন। দ্বিতীয় অংশ, সন্তানহারা মাতৃহৃদয়ের ব্যাকুলতা। এবার কবি নিজের অন্তরের যন্ত্রণার কথা বলেছেন। তিনি অনুভব করেছেন তার মাতৃহৃদয়ে সারাক্ষণ এক ব্যাকুল স্পন্দন চলছে। মনে হচ্ছে যেন দূর হারিয়ে যাওয়া সন্তানের জন্য তার হৃদয় নিরন্তর কাঁদছে। এই কান্না উচ্চস্বরে নয়, এটি এক স্পষ্ট নিঃশব্দ অন্তরের কান্না। এরপর কবি বলেছেন, একজন মায়ের মন স্বাভাবিকভাবেই হারিয়ে যাওয়া সন্তানের স্পর্শ পাওয়ার জন্য ব্যাকুল থাকতে পারে। সেই স্পর্শ আর কখনো ফিরে পাওয়া সম্ভব নয়। তাই তিনি পৃথিবীর অসীম নীরবতার মধ্যে নিজের এক আকুলতাকে মিশিয়ে দিয়েছেন। তৃতীয় অংশ, ধরণীর পরম ধৈর্য ও পূর্ণ মহারহস্য মন্ত্র। ধরণীর পরম ধৈর্য ও পূর্ণ রহস্য মন্ত্র। এটি পুরো কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কবি লক্ষ্য করেছেন এই পৃথিবী প্রতিদিন কোটি কোটি সন্তানদের জন্ম দেয়, আবার প্রতিদিন অসংখ্য সন্তানকে মৃত্যুর মাধ্যমে হারায়। অর্থাৎ ধরণী মায়ের কোল প্রতিনিয়ত শূন্য হয়ে যায়। কিন্তু এত শোক, এত মৃত্যু, এত বেদনা থাকা সত্ত্বেও পৃথিবী কখনো ভেঙে পড়ে যায় না। ধরণীর মুখ সবসময় প্রশান্ত এবং শান্ত হয়ে থাকে। শুধু তাই নয়, সে প্রতিদিন নতুন ফুল ফোটায়, আলো জ্বালিয়ে পৃথিবীকে সুন্দর করে তোলে, অর্থাৎ নিজের শোককে নিজের মধ্যেই ধারণ করে পৃথিবী অন্যদের জীবনকে সুন্দর করে তোলে। এই কারণেই কবি ধরণীর কাছে একটি বিশেষ জিনিস শিখতে চান, সেটি হলো পূর্ণ রহস্য মন্ত্র। এই মন্ত্র এমন এক শক্তির প্রতীক, যার মাধ্যমে এত বড় সুখ বুকের মধ্যে রেখেও মানুষ শান্ত থাকতে পারে এবং নিজের দায়িত্ব পালন করতে পারে, ঠিক যেমন ধরণী করে। সবশেষে এই কবিতার মূল শিক্ষা জেনে নেই। প্রথম শিক্ষা, ব্যক্তিগত শোক থেকে সর্বজনীনতা। কবি নিজের একমাত্র পুত্রকে হারানোর ব্যক্তিগত শোককে প্রকৃতির অসীম নীরবতার সঙ্গে যুক্ত করেছেন। অর্থাৎ নিজের কষ্টকে তিনি শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখেননি, বরং তা সমগ্র পৃথিবীর মাতৃত্বের অনুভূতির সঙ্গে মিলিয়ে দিয়েছেন। দ্বিতীয় শিক্ষা, সহনশীলতার শিক্ষা। মাতৃত্বের শ্রেষ্ঠ পরিচয় শুধু সন্তানকে ভালোবাসার মধ্যে নয়, বরং সন্তান হারানোর মধ্যে। ভয়াবহ আঘাত সহ্য করেও জীবনের প্রতি, সৃষ্টির প্রতি এবং নিজের দায়িত্বের প্রতি অবিচল থাকা।
ধরনী যেমন নিজের সুখ সামলে প্রতিদিন নতুন ফুল ফোটায় এবং পৃথিবীকে আলোয় ভরিয়ে দেয়, ঠিক তেমনি কবিও ধরনীর কাছ থেকে সেই সহনশীলতা এবং মহান মাতৃত্বের শিক্ষা নিতে চেয়েছেন। আশা করি মাতৃহৃদয় পাঠটি সম্পূর্ণ সারসংক্ষেপ এখন তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। এবার দেখে নেই এই পাঠের গুরুত্বপূর্ণ শব্দার্থ অথবা টিকা। পাঠের পিছনে থাকা শব্দার্থগুলো প্রথমে দেখে নেই, তারপর কোন শব্দগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সবকিছু খুব সহজেই বুঝে নেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আমাদের প্রথম শব্দ হলো ধরনী। ধরনী শব্দের অর্থ হলো পৃথিবী। ধরনী শব্দের অর্থ হলো পৃথিবী। কিন্তু এখানে শুধু পৃথিবী বলেই অর্থ সম্পূর্ণ হয় না। কবিতায় ধরনী বলতে সেই পৃথিবীকে বোঝানো হয়েছে যিনি সমস্ত জীবকে নিজের বুকে আশ্রয় দেন, লালন পালন করেন এবং সকলের জীবন ধারণের ব্যবস্থা করে দেন। অর্থাৎ এখানে পৃথিবীকে একজন মায়ের রূপে কল্পনা করা হয়েছে। এই কারণেই কবি পৃথিবীকে নিজের দুঃখের সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। পরীক্ষার জন্য মনে রাখবে, ধরনী মানে পৃথিবী। এটি ১ নম্বরের প্রশ্নেও আসতে পারে এবং বাক্যাংশ সহ প্রশ্নেও ব্যবহার করা যায়। ২ নম্বর শব্দ হলো জীবধাত্রী। এর অর্থ হলো যিনি সকল জীবকে ধারণ করেন, অর্থাৎ যিনি সকল প্রাণী, মানুষ, গাছপালা সবকিছুকে নিজের বুকে ধারণ করেন এবং লালন পালন করেন, তিনিই জীবদাত্রী। এই কবিতায় ধরনী বা পৃথিবীকে জীবদাত্রী বলা হয়েছে, কারণ পৃথিবী না থাকলে কোনো জীবেরই অস্তিত্ব সম্ভব নয়। খাদ্য, জল, বায়ু সবকিছুই আমরা পৃথিবীর কাছ থেকে পাই। তাই পৃথিবীকে জীবদাত্রী বলা হয়েছে। পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ শব্দ, বিশেষ করে জীবদাত্রী বলতে কাকে বোঝানো হয়েছে, এর উত্তর হবে ধরনী বা পৃথিবীকে। তৃতীয় শব্দ হলো স্পন্দন। স্পন্দন শব্দের অর্থ হলো মৃদু কম্পন বা স্ফুরণ। মৃদু কম্পন বা স্ফুরণ। সহজ ভাষায় বলতে হলে আমাদের হৃৎপিণ্ড যেভাবে ধীরে ধীরে কাঁপে বা নাড়ির যে কম্পন অনুভূত হয় সেটাকে স্পন্দন বলা হয়। কিন্তু কবিতায় এই শব্দটি শুধু শারীরিক অর্থে ব্যবহার হয়নি। এখানে মায়ের হৃদয়ের ব্যাকুল কষ্ট এবং সন্তানের জন্য নিরন্তর আকুলতাকেই স্পন্দন হিসাবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ মায়ের হৃদয়ের গভীর বেদনার প্রতীক হলো স্পন্দন। পরীক্ষার জন্য মনে রাখবে, স্পন্দন মানে মৃদু কম্পন অথবা স্ফুরণ। এবার আসি ভাস। ভাস ছিলেন সংস্কৃত সাহিত্যের একজন বিখ্যাত নাট্যকার। তিনি প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার হিসাবে পরিচিত। সংস্কৃত সাহিত্যে তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষায় অনেক সময় আসতে পারে, ভাস কে ছিলেন? উত্তর হবে, ভাস ছিলেন সংস্কৃত সাহিত্যের একজন বিখ্যাত নাট্যকার। পরীক্ষার জন্য বিশেষ করে ধরনী, জীবদাত্রী এবং স্পন্দন এই ৩টি শব্দ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই ৩টি শব্দ অবশ্যই ভালোভাবে মনে রাখবে। আশা করি মাতৃহৃদয় পাঠের শব্দার্থ ও টিকা এখন তোমাদের কাছে সম্পূর্ণ পরিষ্কার হয়েছে। এখন দেখে নেই এই পাঠের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর খুব সহজ ভাষায়। এখানে ১ নম্বর, ২ অথবা ৩ নম্বর এবং ৪ অথবা ৫ নম্বর সব ধরনের পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। প্রতিটি প্রশ্নের উত্তর মূল পয়েন্টগুলো বুলেট পয়েন্ট আকারে দেওয়া হয়েছে যাতে খুব সহজে মনে রাখা যায়। অনুগ্রহ করে মনোযোগ দিবেন। স্ক্রিনে যে মাইন্ড ম্যাপটি দেখতে পাচ্ছেন তার পয়েন্টগুলো পরীক্ষার খাতায় গিয়ে সরাসরি লিখবেন না। এখানে প্রতিটি প্রশ্নের পূর্ণ উত্তর না দিয়ে শুধু মূল পয়েন্ট দেওয়া হয়েছে। পুরো ডিটেল এক্সাম রেডি আনসার পাওয়ার জন্য আমাদের পেড পিডিএফ কিনতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম ১ নম্বর,
অতি সংক্ষিপ্ত প্রশ্ন। প্রশ্ন নম্বর 1, প্রিয়ংবদা দেবীর পৈতৃক পদবী কী ছিল? প্রিয়ংবদা দেবীর পৈতৃক পদবী কী ছিল? উত্তর, প্রিয়ংবদা দেবীর পৈতৃক পদবী ছিল বাগচি। এটি সরাসরি 1 নম্বরের প্রশ্ন, তাই অবশ্যই মনে রাখবেন। প্রশ্ন নম্বর 2, প্রিয়ংবদা দেবীর মায়ের নাম কী ছিল? তার মায়ের নাম ছিল প্রসন্নময়ী। প্রসন্নময়ী নিজেও একজন সুলেখিকা ছিলেন। এই অতিরিক্ত তথ্য লিখলে উত্তর আরও সুন্দর হবে। প্রশ্ন নম্বর 3, মাতৃহৃদয় কবিতায় কাকে মা বলে সম্বোধন করা হয়েছে? উত্তর, কবিতায় ধরণী বা পৃথিবীকে মা বলে সম্বোধন করা হয়েছে। কারণ পৃথিবীর সকল জীবকে ধারণ ও লালন পালন করে, তাই কবি পৃথিবীকে জীবদাত্রী বলেছেন। প্রশ্ন নম্বর 4, প্রিয়ংবদা দেবী বাইবেলের কিছু অংশ অনুবাদ করেছিলেন। সেই গ্রন্থের নাম কি? বাইবেলের অনুবাদ গ্রন্থের নাম হল ভক্তবাণী। এটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এবার আসি 2 নম্বরে। 2 নম্বর ক প্রশ্ন, শেখাও আমায় সে পুণ্য রহস্য মন্ত্র মার মহিমায়, নিহিতার্থ ব্যাখ্যা করো। উত্তরের ভুল পয়েন্টগুলো দেওয়া হলো স্ক্রিনে। মনে করবেন যে এগুলো আনসার পরীক্ষার খাতায় লিখবেন না। পরীক্ষা খাতার জন্য আমাদের আলাদা নোট আছে, তোমরা ওই নোটগুলো কিনতে পারো। কবি নিজের পুত্র শোকে গভীরভাবে মর্মাহত। তিনি ধরণী মায়ের কাছে সহনশীলতার শিক্ষা নিতে চান। পৃথিবী প্রতিদিন অসংখ্য সন্তানকে হারিয়েও শান্ত থাকে, তবুও পৃথিবী প্রতিদিন ফুল ফোটায় এবং বিশ্বকে সুন্দর রাখে। কবি সেই শক্তি বা পুণ্য রহস্য মন্ত্র শিখতে চান, যার সাহায্যে শোক সহ্য করেও জীবনের দায়িত্ব পালন করা যায়। এটাই হলো প্রকৃত মাতৃত্বের সর্বোচ্চ মহিমা। 3 নম্বর বড় প্রশ্ন, 4 অথবা 5 নম্বরের জন্য। প্রশ্ন নম্বর 1, তবু ফুল ফুটিয়েছে, জ্বালিছে আলোক, উজ্জ্বলিয়া রবাদিন দুলোক, ভূবলোক সপ্রসঙ্গ ব্যাখ্যা করো। এই লাইনটির প্রসঙ্গ ব্যাখ্যা করো। উত্তরের মূল পয়েন্টগুলো হলো, এই পংক্তিতে ধরণীর অসীম সহনশীলতার পরিচয় দেওয়া হয়েছে। পৃথিবী প্রতিদিন অসংখ্য সন্তান হারায়, তবুও সে ভেঙে পড়ে না, বরং প্রতিদিন ফুল ফোটায়, আলো জ্বালিয়ে পৃথিবীকে সুন্দর করে তোলে। কবি এই সহনশীলতা থেকেই শিক্ষা নিতে চান। ব্যক্তিগত শোককে শক্তিতে পরিণত করার বার্তাই এখানে প্রকাশ করা হয়েছে। প্রশ্ন নম্বর 2 অথবা খ, মাতৃহৃদয় কবিতাটির সার কথা নিজের ভাষায় লেখো। উত্তরের মূল পয়েন্টগুলো হলো এইগুলো কিন্তু এক্সামের খাতায় লিখবে না। কবি সন্তানহারা এক মায়ের গভীর বেদনা প্রকাশ করেছেন। তিনি নিজের দুঃখকে পৃথিবী মায়ের সঙ্গে মিলিয়ে দেখেছেন। পৃথিবী প্রতিদিন অসংখ্য সন্তান জন্ম দেয় এবং আবার হারায়, তবুও পৃথিবী শান্তভাবে নিজের কর্তব্য পালন করে। কবি পৃথিবীর কাছে সহনশীলতার শিক্ষা নিতে চান। কবিতার মূল শিক্ষা হলো শোককে শক্তিতে পরিণত করে জীবনের দায়িত্ব পালন করা। 3 নম্বর প্রশ্ন অথবা গ প্রশ্ন, প্রিয়ংবদা দেবীর সমাজ সংস্কারমূলক কাজের বর্ণনা দাও। উত্তরের পয়েন্টগুলো হলো, তিনি নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। 3 নম্বর, ভারতীয় স্ত্রী মহামণ্ডলের কর্মদক্ষা ছিলেন। 1915 সালে ব্রাহ্ম বালিকা শিক্ষালয়ে শিক্ষকতা করেন। সমাজসেবা ও নারী জগতের তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আনসারগুলো সুন্দর করে লেখার জন্য আমাদের পেড পিডিএফ তোমরা কিনতে পারো। 4 নম্বর প্রশ্ন, মাতৃহৃদয় কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো। কবিতার কেন্দ্রে রয়েছে একজন মায়ের হৃদয়ের গভীর বেদনা। কবি নিজের মাতৃত্বের অনুভূতিকে পৃথিবী মায়ের সঙ্গে যুক্ত করেছেন। পুরো কবিতা জুড়ে মাতৃত্ব, ভালোবাসা, সুখ ও সহনশীলতার কথা বলেছেন। ধরণীকে মায়ের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে, তাই মাতৃহৃদয় নামটি কবিতার বিষয়বস্তুর সঙ্গে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ এবং অর্থপূর্ণ।
পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন দেখে নেই কোন প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাতৃহৃদয় কবিতার এইখানে নিচে লেখা আছে, তোমরা দেখতে পারো, একটু জুম করে নিয়ে দাঁড়াও, এখানে দেখো, এইখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে, স্ক্রিনশট মারতে পারো। মাতৃহৃদয় কবিতার সার কথা, নামকরণের সার্থকতা, পূর্ণ রহস্য ব্যাখ্যা, পূর্ণ রহস্য মন্ত্র ব্যাখ্যা, প্রিয়ঙ্বদা দেবীর সমাজসেবা, একটা লাইন দিতে পারে, ব্যাখ্যা করো। আশা করি মাতৃহৃদয় কবিতার এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতে অনেক সাহায্য করবে। এখন আমরা এই পাঠের অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব। এই প্রশ্নগুলো পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করা হয়। তাই প্রতিটি প্রশ্নের উত্তর খুব সহজ বুলেট পয়েন্টে মনে রাখার চেষ্টা করবে। আমরা এই উত্তরগুলো বুলেট পয়েন্টে সাজিয়েছি, তোমরা দেখতে পারো স্ক্রিনের মধ্যে। অনুগ্রহ করে মনোযোগ দিন। আপনারা স্ক্রিনে যে মাইন্ড ম্যাপটি দেখছেন তার পয়েন্টগুলো পরীক্ষার খাতায় গিয়ে সরাসরি লিখবেন না। এখানে প্রতিটি প্রশ্নের পূর্ণ উত্তর না দিয়ে শুধু মূল পয়েন্ট দেওয়া হয়েছে। পুরো ডিটেল এক্সাম রেডি আনসার পাওয়ার জন্য আমাদের পেইড পিডিএফ কিনতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক, অতিরিক্ত প্রশ্ন দিয়ে শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, কবি কে? এই কবিতার কবি কে? উত্তর হলো মাতৃহৃদয় কবিতার কবি হলেন প্রিয়ঙ্বদা দেবী। এটি পরীক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্ন। প্রশ্ন নম্বর 2, প্রিয়ঙ্বদা দেবীর জন্ম কত সালে হয়েছিল? তার জন্ম 1871 সালে হয়েছিল। শুধু সালটি মনে রাখলেই হয়ে যাবে এখানে। প্রিয়ঙ্বদা দেবীর জন্ম কোথায় হয়েছিল? প্রিয়ঙ্বদা দেবীর জন্ম পাবনা জেলার গুনাইগাছা গ্রামে হয়েছিল। এটিও সরাসরি 1 নম্বরের প্রশ্ন হিসাবে আসতে পারে। জীবদাত্রী বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর, ধরণী বা পৃথিবীকে বোঝানো হয়েছে, কারণ পৃথিবী সকল জীবকে ধারণ ও লালন পালন করে। স্পন্দন শব্দের অর্থ কি? উত্তর হলো মৃদু কম্পন অথবা স্ফুরণ। কবিতায় এটি মায়ের হৃদয়ের ব্যাকুল অনুভূতিকেও বোঝায়। প্রশ্ন নম্বর 6, কবি ধরণীর কাছে কি শিখতে চান? পূর্ণ রহস্য মন্ত্র শিখতে চান, অর্থাৎ শোক সহ্য করে শান্ত থাকার শিক্ষা। মাতৃহৃদয় কবিতায় ধরণীকে কি নামে সম্বোধন করা হয়েছে? উত্তর, জীবদাত্রী নামে। প্রশ্ন নম্বর 8, প্রিয়ঙ্বদা দেবী কোথায় শিক্ষকতা করেছিলেন? উত্তর, ব্রাহ্ম বালিকা শিক্ষালয়ে। প্রশ্ন নম্বর 9, প্রিয়ঙ্বদা দেবীর একমাত্র পুত্রের মৃত্যু কত সালে হয়? উত্তর হলো 1906 সালে। এই ঘটনা তার কবি জীবনে গভীর প্রভাব ফেলে। প্রশ্ন নম্বর 10, মাতৃহৃদয় কবিতার মূল বিষয় কি? উত্তর হলো মাতৃত্ব, পুত্র শোক এবং সহনশীলতা। এই 3টি শব্দ অবশ্যই মনে রাখবে। এবার চলে আসি আমরা 2 নম্বর প্রশ্নে, 2 অথবা 3 মার্কের জন্য। প্রশ্ন নম্বর 1, কেন ধরণীকে জীবদাত্রী বলা হয়েছে? উত্তরের মূল পয়েন্টগুলো হলো, ধরণী সকল জীবকে ধারণ করেন, সকল প্রাণীর লালন পালন করেন, জীবন ধারণের জন্য প্রয়োজনীয় উপকরণ প্রদান করেন, তাই পৃথিবীকে জীবদাত্রী বলা হয়েছে। প্রশ্ন নম্বর 2, পূর্ণ রহস্য মন্ত্র বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হলো শোক সহ্য করার মানসিক শক্তি, ধৈর্য ও সহনশীলতা, জীবনের প্রতি দায়িত্ব পালন করার শিক্ষা, ধরণীর মহান মাতৃত্বের আদর্শ। প্রশ্ন নম্বর 3, কবি কেন ধরণীর কাছে আশ্রয় চেয়েছেন? উত্তরের মূল পয়েন্টগুলো হলো, কবি পুত্র শোকে গভীরভাবে ভেঙে পড়েছিলেন, নিজের দুঃখ ধরণীর সঙ্গে ভাগ করতে চেয়েছেন, ধরণীর অসীম সহনশীলতা থেকে শিক্ষা নিতে চেয়েছেন, মানসিক শান্তি লাভের আশায় ধরণীর কাছে আশ্রয় নিয়েছেন। প্রশ্ন নম্বর 4, ধরণীর প্রশান্ত বদন বলতে কি বোঝায়? উত্তরের মূল পয়েন্টগুলো হলো, ধরণী সবসময় শান্ত থাকেন, অসংখ্য সুখ সত্ত্বেও ভেঙে পড়েন না, তিনি সৃষ্টি ও সৌন্দর্য বজায় রাখেন। সহনশীলতার প্রতীক হিসেবে ধরণীকে দেখানো হয়েছে। 3 নম্বর বড় প্রশ্নের উত্তর। এই উত্তরগুলো সোজাসুজি তোমরা পরীক্ষার খাতায় লিখবে না, পুরো ডিটেইল আনসারের জন্য আমাদের
পেইড পিডিএফ কিনতে পারেন। এগুলো শুধু মাইন্ড ম্যাপ বানানো হয়েছে যাতে তোমাদের উত্তরগুলো মনে থাকে। মাতৃহৃদয় কবিতায় ধরনীর চরিত্র বর্ণনা করো। উত্তরের মূল পয়েন্টগুলো হলো, এই পয়েন্টগুলো তোমরা যদি মনে রাখো তাহলে পরীক্ষার খাতায় তোমরা আনসারগুলো অতি সহজে লিখতে পারবে। তার জন্য এই মাইন্ড ম্যাপটি প্রস্তুত করা। ধরনী সকল জীবের জননী, তিনি জীবদাত্রী ও পালনকর্ত্রী। তিনি প্রতিদিন অসংখ্য সন্তানের জন্ম দেন, আবার অসংখ্য সন্তানকে হারান, তবুও তিনি শান্ত ও ধৈর্যশীল থাকেন। ফুল, ফল ও আলো দিয়ে পৃথিবীকে সুন্দর রাখেন। সহনশীলতার শ্রেষ্ঠ আদর্শ হিসাবে ধরনীকে উপস্থাপন করা হয়েছে। প্রশ্ন নম্বর 2, মাতৃহৃদয় কবিতায় কবির পুত্র শোকের পরিচয় দাও। আবারও বলছি, এই আনসারগুলো কিন্তু একদম পারফেক্ট আনসার না, এগুলো শুধু মাইন্ড ম্যাপ। তোমাদের পারফেক্ট আনসার যদি লাগে আমাকে মেসেজ করতে পারো। উত্তরের মূল পয়েন্টগুলো হলো, কবির একমাত্র পুত্রের মৃত্যু হয়, তিনি গভীর শোকে ভেঙে পড়েন, নিজের বেদনাকে ধরণীর সঙ্গে মিলিয়ে রাখেন, ধরণীর কাছে শান্তি ও শক্তি প্রার্থনা করেন, ব্যক্তিগত শোককে সর্বজনীন মাতৃত্বের সঙ্গে যুক্ত করেন, শেষে ধরণীর সহনশীলতার শিক্ষা গ্রহণ করতে চান। 3 নম্বর প্রশ্ন, মাতৃহৃদয় কবিতার আলোচনা করো। মাতৃহৃদয় কবিতার মূল ভাব আলোচনা করো। এখানে প্রশ্নটা একটু ভুল হয়েছে, মাতৃহৃদয় কবিতার মূল ভাব আলোচনা করো হবে। উত্তরের মূল পয়েন্টগুলো হলো, কবিতার মূল বিষয়বস্তু মাতৃত্ব ও পুত্র শোক, ধরণীকে জীবদাত্রী হিসাবে কল্পনা করা হয়েছে, পৃথিবী শোক সহ্য করেও সৃষ্টি অব্যাহত রাখে, কবি সেই সহনশীলতা অর্জন করতে চান, ব্যক্তিগত বেদনা থেকে সর্বজনীন জীবনের শিক্ষা পাওয়া যায়। কবিতার মূল শিক্ষা, শোককে শক্তিতে পরিণত করে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া। প্রশ্ন নম্বর 4, মাতৃহৃদয় কবিতার শিক্ষামূলক দিক আলোচনা করো। এই উত্তরের মূল পয়েন্টগুলো হলো, শোকের মধ্যেও ধৈর্য ধারণ করতে শেখা, সহনশীলতার গুরুত্ব বোঝায়, জীবনের প্রতি দায়িত্বশীল হতে শেখায়, প্রকৃতি থেকে শিক্ষা গ্রহণের অনুপ্রেরণা দেয়, মাতৃত্বের মহান আদর্শ তুলে ধরে। এই ইতিবাচক জীবন সৃষ্টির শিক্ষা দেয়। পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অতিরিক্ত প্রশ্নগুলো হলো, কেন ধরণীকে জীবদাত্রী বলা হয়েছে? 2 নম্বর, পুণ্য রহস্যমন্ত্র বলতে কি বোঝানো হয়েছে? ধরণীর চরিত্র চিত্রণ করো। কবির পুত্র সুখের পরিচয় দাও। মাতৃহৃদয় কবিতার মূল ভাব আলোচনা করো। মাতৃহৃদয় কবিতার শিক্ষামূলক দিক আলোচনা করো। আশা করি এই এক্সপ্লেনেশনের পর তোমরা এই অ্যান্সারগুলো অতি সহজে লিখতে পারো। যদি লিখতে না পারো তাহলে আমাকে মেসেজে বলতে পারো, আমার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে। আশা করি মাতৃহৃদয় পাঠের এই অতিরিক্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য অনেক সাহায্য করবে। তাহলে বন্ধুরা, আজ আমরা এই অধ্যায়ের সম্পূর্ণ ব্যাখ্যা, শব্দার্থ, সারসংক্ষেপ, মূল প্রশ্ন উত্তর এবং অতিরিক্ত প্রশ্ন উত্তর সহজ মাইন্ড ম্যাপের সাহায্যে আলোচনা করেছি। আশা করি তোমাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিকে একটু লাইক দিতে ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলো না। তাহলে দেখা হবে আমাদের পরের ভিডিওতে। ধন্যবাদ।